চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুধু একটি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরাকে জড়ো হচ্ছে শত শত মার্কিন সেনা। আরো জানিয়ে দিব সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং। ইয়েমেন, লেবানন, গাজা একযোগে ইসরায়েলি বিমান হামলা। আদালত অবমাননার ঝুঁকির মুখে ট্রাম্প প্রশাসন। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান। ইউক্রেন ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয় খেলা। পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা পর রাশিয়ার ভয়াবহ হামলা। এবং সর্বশেষে জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ইরাকে জড়ো হচ্ছে মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড থেকে ইরাকে আনবার প্রদেশের একটি বিমান ঘাঁটি সেনা সামরিক লজিস্টিক সরঞ্জাম বহন করে একাধিক ট্রাক বহন পাঠিয়েছে। সেখানে আমেরিকার সামরিক বাহিনী এবং প্রশিক্ষকরা অবস্থান করছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে একটি ইরাকি নিরাপত্তা সূত্র দেশটির আরবি ভাষায় আল মালুমাহ সংবাদ সংস্থাকে জানিয়েছে বহরটি শনিবার ইরাকি ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহর রাজধানী বাগদাদ থেকে 160 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাটির দিকে এগিয়ে যাচ্ছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আইন আল আসাদ ঘাঁটি তাদের মোতায়েনের কারণ সম্পর্কে একটি সূত্র কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তিনি জানিয়েছে মার্কিন সামরিক বহর সরঞ্জাম, লজিস্টিক সরঞ্জাম, সেনা ছোট অস্ত্র এবং হালকা অস্ত্রের পাশাপাশি ভারী গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। সূত্রটি বলছে মার্কিন সামরিক বিমানগুলো ইরাকে প্রবেশের সময় সামরিক কনভয়গুলিকে পাহারা দিচ্ছিল। এগুলো এই বহরের উপর উঠতে দেখা গেছে। এছাড়া আইন আল আসাদ ঘাটিতে যা প্রধান এবং আশপাশের রাস্তাগুলোতেও ছিল অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার পেন্টাগনের কর্মকর্তা নিশ্চিত করেছেন মার্কিন বাহিনী আগামী সপ্তাহ এবং মাসগুলিতে সিরিয়ায় মোতায়েন করা সেনা সংখ্যা প্রায় অর্ধেক নামিয়ে আনছে। সূত্র প্রেস টিভি। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং। যুদ্ধের জন্য চীনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এমন এক সময় তিনি এই নির্দেশ দিয়েছেন যখন তার দেশে নজিরবিহীন ঝুঁকি ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। তিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনের সিএমসি শীর্ষ কর্মকর্তা বৈঠকে ভাষণ দেন শি জিনপিং। পরবর্তীতে তার জাতীয় টেলিভিশন সম্প্রচার করা হয়েছে। তিনি বলেন, সব সামরিক ইন্টারনেটকে অবশ্যই জাতীয় নিরাপত্তা উন্নয়নে উপলব্ধি করতে হবে। অপ্রত্যাশিত কষ্ট, সংকট, যুদ্ধ নিয়ে নিজেদের বোধকে আরো শক্তিশালী করতে হবে। সেদিন বলেছেন, বাড়তি চ্যালেঞ্জ ঝুঁকির মুখে চীনা বেসামরিক সেনাবাহিনী দেশের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিন্তে ভূমিকা রাখতে হবে। সম্প্রতি সময়ে চীন তাদের সামরিক বাহিনীর শক্তি সক্ষম বাড়িয়ে তোলার উপর আগের তুলনায় অনেক বেশি জোর দিয়েছে। শুল্ক নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগর ত্রাণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীর প্রতি এর নির্দেশনা বেজিং ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিন সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা, যুদ্ধ প্রস্তুতি তা চালিয়ে নেওয়ার নেতৃত্বে দিতে বলেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইয়েমেন, লেবানন, গাজা একযোগে ইসরায়েলি হামলা। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন, গাজা একযোগে হামলা চলেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেন। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার লেবানন হামলা চলেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলার অব্যাহত রয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্রে, একটি সমুদ্র বন্দর রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালাইছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, ইয়েমেনে 20টির বেশি
যুদ্ধবিমানে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনে একের পর এক পাশবিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। নজিরবিহীন এমন হামলা তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান। এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলার অন্তত 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্রের ট্যাঙ্ক নিশানা করে হামলা চালানো হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। আদালত অবমাননার ঝুঁকির মুখে ট্রাম্প প্রশাসন। কথিত ভেনিজুয়েলার গ্যাং সদস্য হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ অমান্য করার কারণে আদালত অবমাননার ফৌজদারি অভিযোগের অভিযুক্ত হতে পারেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল বিচারক জেমস মোর্সেবার্গ বুধবার একথা বলেছেন। তিনি বলেছেন, ওই সব ব্যক্তিকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে দেওয়া হয়। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে ওইসব ব্যক্তিকে তাদের অধিকারের বিষয়ে আদালতের রায় যথাযথ পালন না করার প্রতিকার সম্পর্কে 1 সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে হবে দিয়ে বিচারক বেন্সওয়াল। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রশাসন। ট্রাম্পের নির্বাহী আদেশ এবং এ সংক্রান্ত পদক্ষেপ বর্তমান আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে ট্রাম্প। সর্বশেষ তাতে যুক্ত হলো এই ঘটনা। রাইসবার্গ হলেন কম্বোডিয়া ডিস্ট্রিক্ট আদালতের প্রধান বিচারক ও যুদ্ধকালীন বিদেশি সূত্র আইন। মার্কিন প্রেসিডেন্ট নাগরিক নন এমন ব্যক্তিকে আটক বা নির্বাসিত করার সুযোগ দেয়। প্রেসিডেন্ট কেবল নাগরিকত্বের অবস্থার ভিত্তিতে শুনানি ছাড়াই এসব নির্বাসন কার্যকর করতে পারেন। বয়ন্সবার্গ নির্বাসনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার সময় এল সালভার গামী ফ্লাইটগুলো ফিরে আসার নির্দেশ দিয়ে। সূত্র ইন্ডিয়া টুডে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান। 4 ঘন্টা ধরে চলা বৈঠক উভয় পক্ষের ভালো বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন তারা। উভয় পক্ষই তাদের আলোচনায় ধারাবাহিকতার বজায় রাখার কথা জানিয়েছেন। 26শে এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রতিনিধিরা। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএপি। এতে বলা হয়, একটি আলোচনায় দ্বিতীয় ধাপ পারমাণবিক ইস্যুতে প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাস্কাট। সেবারের মতো এবারও 2 দেশের আলোচনা মধ্যস্থতা করেছে ওমান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় দফায় আলোচনা মাস্কাটে অনুষ্ঠিত হবে। রোমে বৈঠকে গঠনমূলক পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন ইরান রাষ্ট্রীয় টেলিভিশন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি তার এক্স পোস্টে জানিয়েছেন, আগামী কিছুদিন দেশে 2টি পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে। এক্ষেত্রে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের মধ্য প্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সম্মত হয়েছে বলে জানিয়েছে ওমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ধীরে ধীরে গতি বাড়ছে ওয়াশিংটন তেহরানের আলোচনা। কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয়, এখন এতে সম্ভাবনার পরিসর বাড়ছে। 2 দেশে আলোচনা অগ্রগতি নিয়ে ইরান ইতিবাচক আশাবাদ ব্যক্ত। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রোমের বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে, বিশেষ করে 2 পক্ষের নীতিগত অবস্থান এবং লক্ষ্য নিয়ে বোঝাপড়া উন্নত। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয় খেলা। ইউক্রেন বিষয়ে মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনা মধ্যে রয়েছে রাশিয়ার কাছ থেকে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া। কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন। প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলেও বাস্তবে একটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল। এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলো মস্কোর কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউক্রেন ন্যাটোর সদস্য করার প্রতিক্রিয়া বাতিল করা হবে। বার্তা সংস্থা ইরান বাদী 5 টুডে জানিয়েছে, ওয়াশিংটন পোস্টে লিখেছে, মার্কিন পরিকল্পনা মেনে নেওয়াটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে, কারণ এতে সম্মত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না। এই কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এই পরিকল্পনার অধীন বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, সেগুলো মস্কোর কাছে হস্তান্তর করা হবে। সূত্র পাঁচ টুডে। পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা পর রাশিয়ায় হামলা চলছে জানালো জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন যুদ্ধবিরতি ঘোষণার পরও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, খ্রিস্টানদের ইস্টার সানডে উপলক্ষে তিনি ইউক্রেনের 30 ঘন্টার জন্য সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ রাখতে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। গেরাসিমকে নির্দেশ দিয়েছেন এই সময়ের মধ্যে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ রাখতে, তবে যে কোনো উস্কানি বা হামলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, কিয়েভ এবং অস্ত্রবিরতি সম্মত দেখাবে, তবে তিনি অভিযোগ করেছেন রাশিয়া ইতিমধ্যেই এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন। যদি রাশিয়া সত্যি নিঃশর্ত পূর্ণ বিরতিতে যেতে চায়, ইউক্রেন সেই পথে হাঁটবে। আমাদের দিক থেকে পদক্ষেপ হবে সম্পূর্ণ সমানুপাতিক। ইউক্রেন আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের পূর্ণ অস্ত্রবিরতি পদক্ষেপ নিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা সামাজিক মাধ্যম লিখেছেন, পুতিন এখন বলেছেন 30 ঘন্টা যুদ্ধবিরতি, অথচ আমরা চেয়েছিলাম 30 দিনে। তার কথার আর বিশ্বাস রাখা যায় না, আমরা কাজে বিশ্বাসী। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র বলেছেন, যদি পুতিন সত্যি শান্তির ব্যাপারে আন্তরিক হন, তাহলে এখনই সময় পুরো আগ্রাসন বন্ধ করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রতিশ্রুতি দেওয়ার। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী বলেছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। খবর আল জাজিরা। ইসরায়েলি আর্মি রেডিও এই খবর জানিয়েছে, লেবানন থেকে নিক্ষেপ করে কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং 2টি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়ে গেছে বলে জানানো হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এজেমার ইয়াহমোর শহর উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। তবে এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হস্তান্তরের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এ পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে পারেনি। এদিকে ইসরায়েল ফের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলায় দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াসারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি জানিয়েছে, গত 48 ঘন্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। সারি আরো জানিয়েছে, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহীর অন্যতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপর একাধিক হামলা চালিয়ে